2006 15ই আগস্ট বৃহস্পতিবার হাই রোডে একটা ফুটপাতে বেড়া দিয়ে দোকানটা স্টার্ট করি। মানে একদম গ্রাউন্ড লেভেল থেকে। হ্যাঁ, মানে আমার খুব জীবনের শখ ছিল যে একটা প্রিমিয়াম দোকান বানাবো। ভাবতাম স্বপ্ন যে এভাবে সফল হবে বিশ্বাস করে ভাবতে পারি। মাঝে মধ্যেই দেখা যায় ডি বাপি এই ব্র্যান্ডের সাথে অনেক রকম বিতর্ক, এগুলো দেখলে কিরকম লাগে? প্রচুর কষ্ট হয়। সেই কষ্ট তোমাকে আমি বোঝাতে পারবো না, সে আমার বুকের ভেতরেই জানে কি কষ্টটা হয়। কলকাতা বিট স্টাইল বিরিয়ানি ভার্সেস ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি। কলকাতা হচ্ছে একটু লাইট বিরিয়ানি, আর ব্যারাকপুর স্টাইল হচ্ছে ডি বাপির বিরিয়ানি। এই ডি বাপি তাদের স্বপ্নটা কি এই ব্র্যান্ডটাকে নিয়ে? ব্যবসা করতে গেলে তোমাকে ধৈর্য রাখতে হবে, মনকে শক্ত রাখতে হবে। একদিনে কিচ্ছু হবে না, কিন্তু একদিন ঠিক হবে। নমস্কার, দেখুন আজকে একটু এপিসোডটা দেখে আপনাদের জিভে জল চলে আসবে। তার কারণ আজকে বিরিয়ানি নিয়ে কথা হবে। আর বিরিয়ানি মানেই আপনারা জানেন যে এখন ব্যারাকপুর বিরিয়ানি ভীষণ ফেমাস। আর এই ব্যারাকপুরে ডি বাপি বিরিয়ানির যারা ওনার রয়েছেন, সেই ডলিদি এবং বাপিদা, তাদেরকে আমরা আজকে আমাদের স্টুডিওতে এনেছি। আমরা শুনবো যে কিভাবে তারা একটা ফুটপাতের দোকান থেকে শুরু করে আজকে পশ্চিমবঙ্গের বুকে একটা বিরিয়ানির ব্র্যান্ড তৈরি করেছেন, কিভাবে তারা জীবনে স্ট্রাগল করেছেন এবং নিজেদের হাতে এই ব্র্যান্ডটাকে তৈরি করেছেন। আজকে কিন্তু ডি বাপির যারা অরিজিনাল ওনার, তাদের সাথে একটু আড্ডা দেওয়ার সময় আর তাদের কাহিনী শোনার সময়। তাই সময় নষ্ট না করে একটু বিরিয়ানি স্পাইসি মোড নিয়ে চলুন তাদের গল্প শোনা যাক। আচ্ছা, আপনি আমাদের একটা কথা বলুন যে এই যে ডি বাপি, এই নামের রহস্যটা কি? ডি বলতে হচ্ছে, ডি হচ্ছে ডলি, আমার খুব লাকি নাম। আচ্ছা। এবং আমার অ্যাস্ট্রোলজার সে আমাকে বলেছিলেন যে বাপি, তোর মিসেসকে দিয়ে যদি কোনো খাবারের ব্যবসা করিস, আর প্রথমে ওর নামটা আগে দিবি। আচ্ছা। তখন ওর নাম তো ডলি। হ্যাঁ। তো আমি কি করলাম, পুরো নামটা তো দেওয়া যায় না। তো আমি কি করেছি, আমি বলছি ডলি তোমার নামটা ডিটা আগে দিয়ে দিয়ে পরে আমার বাপি নামটা দিয়ে। হ্যাঁ, সেইটা থেকে শুরু হচ্ছে ডি বাপি। ওকে। তো ডি বাপি খুব লাকি নাম। হ্যাঁ, স্বাভাবিক, আজকে সেটা প্রমাণিত। এবং আমি এবার যা কিছু করেছি আমার বিয়ের পর থেকেই হয়েছি আমি। আমার যেরকম ধরো বিয়ের আগে মাটনের বিজনেস ছিল, মাটনের বিজনেস বিয়ের পরে অবধিও ছিল, কিন্তু মেন বিজনেসটা ছিল যেটা মাটনের ব্যবসাটা আমার হচ্ছে আগে ছিল। আর ডি বাপি যখন আমার বিয়ের পর থেকে ডি চলে এসছে, তো ন্যাচারালি ডি বাপি। তো এখানে অ্যালফাবেটটা একটু উল্টো হয়েছে, ABCD হয়, এখানে ডি এর পর বি এসছে। হ্যাঁ, ডি এর পরে বি এসছে। আচ্ছা, এবার এই যে আপনাদের বিরিয়ানির যে বিজনেসটা রয়েছে, যেটা এখন ফেমাস বিরিয়ানি, এইটা আপনি কবে শুরু করলেন বা কেন শুরু করলেন? বিরিয়ানি খেতে খুব ভালোবাসতাম, পয়সার জন্য তো বিরিয়ানি খেতে পারতাম না। তো আমি 2006 হাই রোডে একটা ফুটপাতে বেড়া দিয়ে দোকানটা স্টার্ট করি। মানে একদম গ্রাউন্ড লেভেল থেকে? হ্যাঁ, একদম গ্রাউন্ড লেভেল থেকে বেড়ার দোকান ফুটপাতে একটা 3 কেজি চাল দিয়ে স্টার্ট করি। আচ্ছা, কত সালে? 2006 15ই আগস্ট বৃহস্পতিবার। পুরোটাই মনে রয়েছে, এত নিজেদের মধ্যে ব্যাপার, ওটা কি ভোলা যায়? এবার সেইখান থেকে আজকে এই যে সময়ের সাথে সাথে এই যে পরিবর্তন, কি মনে হচ্ছে, কেমন লাগে এখন? দেখো, ফুটপাতে যে কষ্টটা, যে স্ট্রাগলটা আমরা করেছি, আজকে ডি বাপি যেভাবে আমরা ব্র্যান্ড বানিয়েছি, বা আমাদেরকে কাস্টমাররা যেভাবে হেল্প করেছে ব্র্যান্ড বানানোর জন্য, কাস্টমার এই যে জার্নিটা, যে এত কষ্টের জার্নিটা, আজকে এসে আমরা আর কষ্ট পাই না। এই যে ফুটপাতের যে আমাদের জার্নিটা, ফুটপাত থেকে আমাদের আজকে প্রিমিয়ামে আমাদের কাস্টমার আমাদেরকে ব্র্যান্ড বানিয়ে দিয়েছে। ডি আর বাপিকে, ডলি বাপি আমাদের হাজবেন্ড, যে বিয়ের আগে ডিটা লাগবে, এই যে আমাদের হাজবেন্ড ওয়াইফের নামকে ডলি আর বাপিকে একটা ব্র্যান্ড বানিয়ে দিয়েছে কাস্টমাররাই। বাট এই ফুটপাতে যে জার্নিটা, এই জার্নিটা মানে যে কি কষ্টের জার্নি, যে যারা চোখে দেখেছে তারাই বুঝবে যে কি কষ্ট। শুরুর দিনগুলো কেমন ছিল কাকু? খুব কষ্টের দিন ছিল, বুঝলে। এই যে ডি বাপি বিরিয়ানির যে দোকান এখন বলছে, আজকে আমার সাথে ও ছিল, আমরা দুজনে মিলেই দোকান করতাম।
মানে এমন কষ্ট যে তোমাকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। ফুটপাতে কি হয়, ফুটপাতে তো না ইলেকট্রিক আছে, না তোমার কোনো পার্মানেন্ট ঘর আছে। যখন যে যেমনি পারতো যা হয় আর কি ফুটপাতে, মানে জল ঝড়ে প্যান্ডেল খুলে দিচ্ছে, তাঁবু উড়ে যাচ্ছে, ট্রেনের রশি ধরছি, ঝড়ের মধ্যে মোমবাতি তো নিভে যাচ্ছে, লাইট নেই, জল নেই। শিশু অঙ্গন একটা স্কুল ছিল, ওই স্কুলে গিয়ে আমি বাসন মাজতাম, জল ভরে নিয়ে আসতাম। ও হয়তো কোনো সময় প্লেট বাড়াতো, তখন তো ওয়েটার নেই, ওয়েটার তো ওই কাকুই ওয়েটার। মানে শুরুর দিকে আপনারাই প্লেট ধোয়া থেকে আরম্ভ করে সব কিছু করতে হয়েছে। তখন তো আমাদের কোনো কাজের লোক নেই, কিচ্ছু নেই। দেখো তারপরে এমনও আজকে যে হাঁড়িটা বিরিয়ানি হবে, সেই হাঁড়িটাও তো আমার ভাড়ার, নিজের তো কেনার ক্ষমতা ছিল না। ওই আমার হাঁড়ি, ওই হাঁড়ি পাহাড় দেওয়ার জন্য প্যান্ডেলে ঘুমাতাম, আমি ঘুমাতাম রাতটা ফুটপাতে। আর আমার সামনে দিয়ে ওই হাইওয়ের উপর দিয়ে লরি যেত। মানে যেখানে যে জায়গাটায় দোকানটা ছিল মোড়ের মাথায়, মানে একটা কোনার মধ্যে, মানে গাড়ি ওখানে মানে 100-র উপর স্পিড থাকতো। এখন হাইওয়ে ওই হাইওয়েটা একদমই আলাদা ছিল, বুঝতে পেরেছো? আর আমাকে মেরে চলে গেলেও কিছু করার, এত ঠান্ডার মধ্যে তুমি ভাবতে পারবে না। সেই শীতকালেও আমাকে হাড়ি, তার মধ্যেও হাড়ি চুরি হয়েছে, তার মধ্যেও 2টো হাড়ি চুরি হয়েছিল। যাই হোক, সে ভদ্রলোক টিটাগড়ের জানু চাচা বলে নাম, আজকেও ওনাকে ভুলবো না আমি, ওনার থেকে সারা জীবন ওনাকে আমি মনে রাখবো। বলে বেটা कोई बात नहीं है, तुम दुकान करो, हम हैं तुम्हारा पीछे। ওই যে জানু চাচা আমাকে বলেছিল, আজকে নেই উনি দুনিয়ায়, কিন্তু ওনার আশীর্বাদ আছে। আজকে আমার কাছে প্রচুর হাড়ি, অনেক হাড়ি আজকে আমার, কিন্তু ওনার আশীর্বাদে সে হাড়ি আজকে অনেক হাড়ি হয়েছে। এই পুরনো স্মৃতি বেয়ে যখন কথাগুলো মনে পড়ে, আজকে সাকসেসটা কেমন লাগে? আমি তো বলছি যে কষ্টটা আমরা করেছি, আজকে যে সাকসেসটা, কাস্টমার খেয়ে যে তৃপ্তি পায়, কাস্টমাররা এত খুশি, আর কষ্ট পাই না। এটা দেখে আমাদের সব কষ্ট ভুলে যাই, এটাতে আমরা সব কষ্ট ভুলে যাই। একটা ব্যাপার হচ্ছে, আপনাদের সাথে আলাপ হয়ে আমি বুঝলাম এই যে ডি বাপির যে কাহিনী, আপনারা কি একটু ক্যামেরা শাই, একটু কি ক্যামেরার পিছনে থাকতেন? আমি সত্যিকার বলতে আমি কোনোদিন ক্যামেরার সামনে আসিও নি। তাও তো আমি একটু আসি, কাকু তো এখনো না। আমি ক্যামেরা, আমি লজ্জার ব্যাপার না, মানে আমি এখনো সত্যিকার বলতে, দেখো আমার এখনো মোবাইল, একটা ছোট্ট মোবাইল, আমি হোয়াটসঅ্যাপ ওই কি বলে আজকাল এইসব কিছুই বুঝি না। এখনো কিপ্যাড ফোন ইউজ করেন? হ্যাঁ, আমি এগুলোই, কারণ আমাকে যদি বলো তুমি আমাকে বড় মোবাইল হাতে দিয়ে, আমি কিছু নার্ভাস হয়ে যাবো, আমি পারবোই না। কাকুর হোয়াটসঅ্যাপ তো আমি মানে মূলত আপনাদের দুজনের নেতৃত্বেই এই ব্র্যান্ডটা শুরু হয়। হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী মিলে তো আজকে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে এই ফুটপাতে দুজনে মিলে এত কষ্ট করে আজকে এই ব্র্যান্ডটাকে তৈরি করেছি কাস্টমারদের ভালোবাসায়। ওই ক্যামেরার সামনে না, প্র্যাকটিক্যাল যে কেমন খেয়েছো, কি ভালো হয়েছে, কোনটা খারাপ হয়েছে আমাকে বলে যাও। দেখো, আমি তো সবসময় ঠিক নাও হতে পারি। কাস্টমার যদি আমাকে ভুলটা না ধরা, যে আজকে চালটা সিদ্ধ হয়নি, মাংসটা স্টিপ হয়েছে, আলুটা, তখন আমি আমার কুককে বলবো যে এই আজকে এটা কিন্তু এটা হয়নি। আমি এই জন্যই কাস্টমার থেকে রিভিউটা নিই, যে কোথায় ভুল হয়েছে বলো। আমরা যখন অফ ক্যামেরায় গল্প করছিলাম, আপনি বলছিলেন যে প্রতিদিন আপনাকে আসতে হতো, প্লেট ধোয়া থেকে আরম্ভ করে হয়তো কখনো কখনো কাস্টমার থেকে টাকা পয়সা কালেকশন করা, হিসাব করা, সবগুলোই আপনাদেরকেই করতে হতো। ও আবার টাকা পয়সার হিসাব টিসাব এসব বোঝে না। ওটা আপনি করতেন? না, ওইটা আমি করতাম। ও টাকা পয়সা নিয়ে আমি আজও না। এই আমার বিজনেস, আমাকে হেল্প করা, সব কিছু মেনটেন করা, মানে কোয়ালিটি মেনটেন করা, এটা ও জানে, কিন্তু টাকা পয়সার দিকে ও কিছু বোঝে না। যেরকম আমি মোবাইল কিছু বুঝি না, এ আবার টাকা পয়সা কিছু বুঝে না। ও টাকা পয়সার হিসাব কিছু জানেই না। আমার কোথায় কি অ্যাকাউন্ট আছে, কোনটা কি পয়সা করি, ও কিচ্ছু বোঝে না, আর জানতেও চায় না। আপনাদের মানে কি মনে হয় যে কোন জায়গাটা মানুষ এত ভালোবাসে? দেখো, মানুষ কেন ভালোবাসে না, মানুষ তো আমাকে ছোট থেকে দেখেছে আমার কষ্টটা। আমার দেখো, আমার ব্যারাকপুরবাসী আমাকে খুব আমাকে ছোট থেকে দেখেছে, আর ব্যারাকপুরবাসী আমাকে প্রচুর ভালোবাসে। তুমি বাপিদার প্রতি একটা আবদারই আলাদা। বাপিদা যেই ব্রাঞ্চে আছে, মানে সেখানে যাবই। বাপিদা, ডলিদি যেখানে আছে সেখানে যাব।
বৌদি দাদা বৌদি যেখানে আছে সেখানে যাবো, এরকম একটা ব্যাপার থাকে। ডলিদি বাপিদা কোথায় আছে খোঁজে যে তোমরা কোনখানে আছো। এক্স্যাক্টলি। আজ অব্দি এই যে আন্তরিকতা যেটা মানুষের, আর আমারও তো জানো তো, আমি কে ছোট কে বড় আমাকে কাউকে দেখিয়ে কিছু করতে হয় না। দেখো আমরা চাই, আমরা খুব ভালোবাসাটা সব থেকে বড় জিনিস মানুষের। সৎভাবে ব্যবসা করতে চাই, সৎভাবে ব্যবসা করে এই জায়গায় এসছি। আর আমি চাই আমার কাস্টমারদের সাথে আমার খুব ভালো বন্ডিং থাকুক, যে আমি তো চিরস্থায়ী না, একদিন আমি চলে যাব। আমার সন্তানদেরকে যেন মানুষ বলে যে তোমার মা কোথায়, বা তোমার মা এরকম ব্যবহার করতো। যেমন অনেক কাস্টমার আছে আমার ছোট ছেলেরা, তারা 2006-এর কথা বলছি, তারা ছোট ছিল, স্কুলে পড়তো, কলেজ গেছে, তারা এখন বউ নিয়ে আসে। জানো আমি ছোটবেলার থেকে কাকিমার দোকানে খেতাম। এই ব্যাপারটা আমি যখন, মানে ওরা যখন ছোট ছিল তখন ওরা বাবার হাত ধরে এসছে, এবার আমরা যখন থাকবো না তখন তাদের ছেলেমেয়েরা বলবে যে আমরা কাকিমার কাছে, তোমার মায়ের কাছে খেয়েছি। তো এটাও একটা অনেক বড় পাওনা। আমি চাই সৎভাবে, আমরা যেমন হাজব্যান্ড ওয়াইফ সৎভাবে ব্যবসা করেছি, সৎভাবে ব্যবসাটা করতে চাই। ছেলেদেরকে ওপেনিং দিই, তোমরা সৎভাবে ব্যবসা করো। কবে থেকে আপনার মনে হলো যে এই নাম হওয়াটা শুরু করলো, বা তারপরে আস্তে আস্তে বড় দোকান যেগুলোতে আপনারা শিফট হলেন? একটু আমাদের হিস্ট্রিটা বলুন। দেখো আমাদের যখন 2006 আমরা দোকান দিয়েছি তখন অ্যান্ড্রয়েড ছিল না, ইউটিউব ছিল না, কিচ্ছু ছিল না। তো আমাদের যে একটা ফুটপাতে, সবাই তো ফুটপাতে খেতে চায় না, না। ধরো কেউ খেয়েছে, একদিন খেয়ে তার মুখের টেস্ট লেগে গেছে, ধরো ওকে বললো জানিস ওই ফুটপাতে ওই দোকানটা না, ফুটপাতে একটা হাই রোডের সামনে দেখবি একটা ফুটপাতে বেড়ার দোকান আছে, হেভি বিরিয়ানিটা খেতে। এই মুখে মুখে আমাদের দোকানটা মুখে মুখে কাস্টমারদের মুখে মুখে প্রচার হয়েছে। 2012-তে আমরা একটা পাকা দোকান নিই, ওটা ওই ওয়ারলেস গেট থেকে একটু এগিয়ে গিয়ে একটা 2012-তে আমরা একটা পাকা দোকান, ঘরের যা সোনা গয়না ছিল সব বন্ধক টন্ধক দিয়ে, এটা একদম সত্যি কথা। সিএমডির কমপ্লেক্সের অপোজিটে দোকানটা। এবার সামনেই রান্না হতো দোকান, মানে দোকানের পাশে, তখনও কাস্টমাররা খেতে পাচ্ছেন, তখন এসি লাগানো নেই, সামনেই তো রান্না হচ্ছে আর পাশেই সব ধোঁয়াগুলো ঢুকছে। 2012 থেকে একটু আস্তে 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 যখন পাকা দোকানে আসে তখন 2-3টে ভালো ভালো গাড়ি দাঁড়ায়, তখন মানুষ খায়, আস্তে আস্তে প্রচার। তারপরে ধরো আস্তে আস্তে 2022 বলো, এই 24-19 থেকে আমাদের 18-19 থেকে আমাদের ব্র্যান্ডটা আরো মানুষের কাছে নাম ফেটে গেল, যে ডিবাপি একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে। এক্স্যাক্টলি। কখন ব্র্যান্ড হয়েছে আমরা নিজেরাও জানি না, যে আমাদেরকে মানুষ ভালো খেয়ে ডিবাপিকে কখন ব্র্যান্ডে তৈরি করেছে আমরা নিজেরাও বুঝতে পারি না। সেটা মানুষের, এটা মানুষের। কি বলছিলেন? মানে ব্র্যান্ডটা কিভাবে হয়েছে আমিও কিন্তু বলতে পারবো না। আমাকে অনেকেই বলে তুই জানিস এখন একটা ব্র্যান্ড ডিবাপি যেখানে সেখানে দাঁড়িয়ে চাকাচ্ছিস। আপনি ফিল করতে পারেন এটা? আমি তো ব্র্যান্ড হলে ব্র্যান্ডের মালিকের কি করা উচিত না, আমি তো এসব এখনো কিছু ফিল করি না। এবারে দেখো সব থেকে বড় জিনিস যেটা, আমরা দুজনে যেখানেই যাই আমাদের বলে বাপিদা ডলিদি তোমরা ডিবাপি বিরিয়ানির ব্র্যান্ড, তোমরা দাঁড়িয়ে আছো, তোমরা এখানে এই করছো ওই করছো। আমরা দুজনে কিন্তু এখনো বুঝি না যে ব্র্যান্ড তো কাস্টমার বানিয়েছেন আমাদের। আজকে যে কষ্টটা করেছি ওইটা আমাদের পাওনা ছিল, কাস্টমারদের হাত থেকেই ব্র্যান্ড বানিয়েছে কাস্টমার। আপনার কি মনে হয় যে সাকসেস এলে জীবনে কি কি পরিবর্তন হয়? সেদিনকার ফুটপাতের দোকান থেকে আজকে বাংলার একটা পরিচিত নাম, লাইফে আপনার কি কি পরিবর্তন এসেছে? একটা বাঙালি ঘরের বহু মহিলার জীবনে বহু স্ট্রাগল আছে, কি কি পরিবর্তন এসেছে আপনার লাইফে? পরিবর্তন বলতে আমার দায়িত্ব বেড়েছে এখন। পরিবর্তন বলতে যে আজকে ব্র্যান্ড হয়েছে বলে আমি এরকমভাবে চলবো, ওরকম করবো, এরকম ব্যাপার নেই। আমার দায়িত্ব বেড়েছে। যেমন পরিবর্তনের মধ্যে আমার স্টাফের পরিমাণ বেড়েছে, তাদের একটা দায়িত্ব, তাদেরকে স্যালারি দেওয়া একটা টাইমে দায়িত্ব, তাদের আমার জন্য তাদের পরিবার, ধরো আমার যদি 25টা স্টাফ থাকে, একটা ঘরে যদি 2টো করেও ক্যান্ডিডেট থাকে তাহলে কতগুলি একটা পরিবার, সেই পরিবারদেরকে দেখাশোনা, তাদেরকে দেখাশোনা, এইসব দায়িত্বই আমার বেড়েছে। এটাই আপনি বলতে? এটাই আমি মটন প্রত্যেকটা দিন এখন অবধি সকালবেলা আসি স্কুটিটা নিয়ে, নিজে হাতে মটনটা চেক করি, কোন মটনের সাইজ কিরকম হয়েছে, কি কোয়ালিটির মটন তোমরা কাটছো, এগুলো এখন ডিউটি আমার এখন অবধি, প্রতিদিনের।
প্রতিদিনের। কারণ আপনাদের মাটনটা খেতেই সব থেকে বেশি মানুষ আরে আসে। বাবা, আমি স্কুটি নিয়ে লুঙ্গি পরে চলে আসি দোকানে। সত্যি কথা বলছি। এক্স্যাক্টলি। আচ্ছা, অনেকে হয়তো অনেকে গল্প মনে করবে, কিন্তু ফ্যাক্ট। আমি এখনো তাই করি, এখনো সেটা সেটা করি। পা রেখে চলাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি এরকম ভাবেই চলি, আমার মনে হয়। এবং আমার ও তাই। নেই নেই, এই রেটে চলে এসছে, কে বৌদি চলে এসছে। এক্স্যাক্টলি। ও যখন দোকানে যায় না, সব মোটামুটি সবার খাটিয়া খারাপ হয়ে যায় যে কে এসছে রেটে আজকে। না, আমি একটু ডিসিপ্লিনটা মেনটেন করি। যে ভাই আমার দেখো, আগের খাটনিটা আমার একরকম ছিল। আগে বাসন মাজতে হতো, জল তুলতে হতো, এঁঠো মুছতে হতো, কাস্টমারদের এঁঠো তুলতে হতো, কিন্তু এখন আমাকে একটু মেনটেন করতে হয়। এখন খাটনিটা অন্যরকম। এখন কীভাবে বিরিয়ানিটা বানাচ্ছে, যেমন ধরো আগে আমার একটা বস্তা চাল, আমি আমার যে একটা ছেলে আছে, ও 18 বছর ধরে আজও রয়েছে, জাকির বলে নাম, ওর সাইকেলের কেরিয়ারে আমি এক বস্তা চাল তুলে দিতাম। আর যে চাটনিটা আমাদের গ্রিন চাটনিটা খুব ফেমাস, এটা খুব ফেমাস, খুব ফেমাস, ওই চাটনিটাও আমার রেসিপি। ওটা আমি শিলে বাটতাম। এটা কি শুরুতেই আপনার মাথায় এসেছিল? ওটা এখন তো সবাই গ্রিন চাটনি করে, কিন্তু আমি প্রথম, মানে ঘরের রেসিপি। না, এইটা একটা স্টোরি, কিন্তু যে ব্যারাকপুর স্টাইলের গ্রিন চাটনির ইতিহাসটা আপনি আবার বলুন। হ্যাঁ, ব্যারাকপুরে ছিল হোয়াইট চাটনি। হ্যাঁ, আর গ্রিন চাটনি আমি ঘরে যেমন খেতাম, ঠিক ওটাকে শিলে বেটে একটা চাটনি বানিয়ে জাকিরকে, ওই আমার যে ছেলেটাকে আমি এক কেরিয়ারের মধ্যে সাইকেলের মধ্যে আমার চালটা তুলে দিতাম, তাকেও একটা ডাব্বার মধ্যে চাটনিটা দিয়ে দিতাম যে তুই যা, আমি আসছি। ওই চাটনি আমার সিগনেচার। হ্যাঁ, তাই তো, সেটাই বলছি। ব্যাপারটা হচ্ছে, ও তো ঘরে চাটনিটা নিজে খাওয়ার জন্য বানাতো আগে। সেই চাটনিটা বললে এটা বিরিয়ানিতে দিলাম, বিরিয়ানি কিনে নিয়ে আসলেও ওই চাটনিটা বানিয়ে খেত। সবুজ সবুজ। আচ্ছা, অন্য কোথাও থেকে বিরিয়ানি আনলো, ওই চাটনিটা খেত আগে, সেই চাটনিটা ও নিজে শুরু করলো। ব্যারাকপুরে সাদা চাটনি ছিল, তাহলে গ্রিন চাটনি আমি সোস্টার কাছে আমরা বসে আছি। আর ওই চাটনিটা আমি শিলে পিসতাম প্রথমে। আচ্ছা, কোথায় পার্থক্যগুলো হয়েছে, আগে শিলে পিসতাম, এখন মিক্সিতে আমার স্টাফ পেশে, এগুলো পারতো। আগে চাল আমি তুলে দিতাম কেরিয়ারে, এখন আর চাল গোডাউনে থাকে, আমার ম্যানেজাররা বার করে দেয়, স্টাফরা বার করে দেয়, যে ম্যানেজমেন্ট আছে। তা এগুলো হচ্ছে পার্থক্য আমার। তো চাটনিটা যে আমি পিসতাম শিলে নিয়ে যেত, ওই চাটনিটা আস্তে আস্তে মানুষের, মানে ঘরের মা বেটে দিলে যেমন টেস্ট হয়, ওই আস্তে আস্তে টেস্ট করতে করতে গ্রিন চাটনি ফেমাস হয়ে গেল। চাটনিটা খুব, জানিস, ওই ফুটপাতে যে বিরিয়ানিটা বিক্রি হয়, চাটনিটা দুর্দান্ত, আর মটনের সাইজটাও ভালো। এমনি করতে করতে কাস্টমাররা বলতে বলতে কখন যে ডিবাপি এই জায়গায় চলে আসলো। এখন যেমন একটু ইউটিউব আছে, অ্যান্ড্রয়েড আছে, হোয়াটসঅ্যাপ আছে, ফটো তুলে পাঠিয়ে, তখন এরকম কোনো ব্যাপারই ছিল না। তাহলে আমাদের জার্নিটা আরো স্ট্রং ছিল, অনেক পেনফুল ছিল। সব থেকে বেশি কোথায় কোথায় স্ট্রাগল করতে হয়েছে? স্টপ লেগে বেশি হয়েছে লাইট পাইনি, বৃষ্টিতে ঝড়ে প্যান্ডেল ছিঁড়ে পড়ে যাচ্ছে, ফুটপাত ভেঙে দিয়েছে, পরের দিন কি করবো? যেদিনকে ফুটপাত ভেঙে দেয়, পরের দিন কি করব? সেই আমি তখন কিছুই চিনি না। 2006 আমার তো প্রথম পায়ের স্টেপ বাইরে বেরিয়েছে। তখন আমি ওকে কিছুটা বাধ্য হয়ে, যেটা বলছি, হ্যাঁ, মানে সংসারে যদি মানে অভাব থাকে, তখন তো দুজনকেই খাটতে হবে না। ও খাটছে, আমিও, দুজনে মিলেই খাটছি। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে বাপি, ছাতা কোথায় পাওয়া যাবে ভাড়া? তখন ও বললো টিটাগড়ে বলে এক জায়গা আছে ছাতা। আমি একলা, আমি তখন টিটাগড়ও চিনতাম না। আমার গলায় একটা সোনার চেন ছিল, ওটাকে আমি বিক্রি করে একটা লাল, ওই যে টেবিল চেয়ার হয়, ওই লাল কালার একটা টেবিল চেয়ার কিনে নিয়ে আসলাম। মানে একটু একটু করে ডেভেলপ হয়ে যাচ্ছি। মানে আমার খুব জীবনের শখ ছিল যে একটা প্রিমিয়াম দোকান বানাবো, টেবিল চেয়ার, কিন্তু সেটা ভাবতাম স্বপ্ন যে এভাবে সফল হবে, জীবনে বিশ্বাস করে ভাবতে পারিনি যে স্বপ্ন এইভাবে সফল হতে পারে। আজকে কত মানুষ, কাস্টমাররা যে বসে খায়, আজকে এসিতে, যারা বৃষ্টিতে বসে খেত, জল পড়ছে, রোদে, হাওয়াতে, খুব আশীর্বাদ করেছে তখন আমাদের, জানো তো, খুব ভালো লাগে। বিশ্বাস করো, আমি কাস্টমাররা যখন শান্তিতে বসে খায়, ভালো লাগে, আমার অনেক বড় পাওনা। আমার কষ্ট আমি ভুলেই যাই। আমি যে কি তৃপ্তি পাই, আমি তোমাকে বলে বোঝাতে পারবো। এই চোখের জলটাই আপনার স্ট্রাগলটা বুঝিয়ে দিচ্ছে যে কতটা কষ্ট করতে হয়েছে, আর নিজের হাতে বানানো একটা জায়গা। যেমন মেটেটা আমি বলেছি বাপিকে, মানে আস্তে আস্তে এগোচ্ছি যে বাপি আমাকে একটু মেটে দেবে, আমি ঘরে রান্না করে দেখি না বিক্রি হয় কিনা। তখন তো শুধু মটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। তো
তখন ওই কী করলাম, ওই মেটেটা শিলের মধ্যে, তখন তো শিলে কাঁচা লঙ্কাটা বাটলাম, কাঁচা লঙ্কা ফেড়ে যেমনি নর্মাল রান্না করে ঘরের মারা আমরা রান্না করে ওকে একটা ছোট্ট গামলার মধ্যে দিলাম। একজন ওদিনকে মানে 2 প্লেট বিক্রি হয়েছিল 1 কেজির মধ্যে। তারপর দিন হয়তো 3 প্লেট 4 প্লেট, মানে মানুষের মুখে আমি তো ভালোবেসে মায়ের মতন কথা পুরো ঘরোয়া রান্না করে বানাচ্ছি, পাওয়া যায় কিনা। হ্যাঁ, ওই মেয়েটা এই করতে 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 আমি জানি আজকে আমার এটা কি শুরুর সময়ের রেসিপি? শুরুর রেসিপি ওটা তো আমার 1 কেজি আমি বানিয়েছি ঘরে, দেখি বিক্রি হয় কিনা। আজকে তো 10 কেজি 12 কেজি 14 কেজি 20 কেজি মেটে বিক্রি হচ্ছে। কিন্তু আমার স্টাফকে একটাই কথা, মেটে কিন্তু কাঁচা লঙ্কা বেটেই রান্না হবে। তাতে তুমি অনেকে বলছে, একটা স্টাফ কাজ ছেড়ে দিয়েছে, এটা বলছি আমি, বলছে ম্যাডাম এত কাঁচা লঙ্কা বাটা আমার চোখ জ্বালা করে। আমি তখন বললাম, যখন আমি হাতে বাটতাম আমার হাত জ্বালা করতো না রে। এইটা কিন্তু এইভাবেই রান্না হবে, কাঁচা লঙ্কা বেটেই। আমাদের মটন কষা মেটে কাঁচা লঙ্কাই রান্না, এই জন্য আমাদের মেটে খেলে কোনো পেটের প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, কাঁচা লঙ্কা দিয়ে তো পুরো একদম। কখন যে এই মেটে 1 কেজি সিগনেচার হয়ে গেল নিজেই বুঝলাম না। একদমই তাই। এবার একটা জিজ্ঞাসা করি যে এই মুহূর্তে আপনাদের ব্যারাকপুরেও তো আছে, মানে শুরুর দিকে আপনারা কত প্লেট করে বিরিয়ানি বানাতেন তখন? শুরুতে তো আমরা 3 কেজি চাল দিয়ে স্টার্ট করেছিলাম। 3 কেজি কত আমাদের 30-40টা বিরিয়ানি পার ডে বিক্রি হতো। আর আমরা চিকেন চাপ 2 পিস চিকেন চাপ একজনের কাছ থেকে নিয়ে বানালাম, 2 পিস বানিয়েছিলাম। তো ওই আমাদের যে এখন মানে হেড কুক সেই বানাতো আর সেই কাটতো, হেড কুক বানাতো, হেড কুকই কাটতো, হেড কুকই চিকেন চাপ রান্না করতো। যে হেড কুক আজও রয়েছে আমাদের কাছে, সাহেবর নাম। তো সেই থেকে 2টোর থেকে আজকে 400 500 1000 কোনো ব্যাপার নেই, গুনতে পারবো না। মানে ব্যারাকপুর, এখন ব্যারাকপুরে এত চাপ, 300 গ্রামের নিচে কোনো পিস নেই। আমার যে কোনো জিনিস বলতে কোয়ালিটি মেনটেন করতে হবে এবং সাইজ। 400-500 বিরিয়ানি না চিকেন চাপ বেরোচ্ছে? চিকেন চাপ বিরিয়ানি কিরকম? বিরিয়ানি আছে, অনেক আছে বিরিয়ানি মোটামুটি আমাদের এভারেজ এখন মোটামুটি ধরে রাখো 18-20 হাঁড়ি প্রতিদিন বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে ধরুন আজকের ডেটে যে একটা সময়ের পরিবর্তন হয়েছে, আপনারা কি বিরিয়ানিতে কি পরিবর্তন লক্ষ্য করেছেন, মানে বিজনেসে? আমার তো অনলাইনটা দেখো, আমি অনলাইন সম্বন্ধে কিছু বললাম না, আমার কোনো আইডিয়া নেই। আমাকে জোম্যাটো সুইগির লোকেরা পাগল করে বলেছে, আমি অনলাইন আমি দিতে পারবো না, আমি জানি না, বুঝি না। ওদের অফিসাররা পর্যন্ত এসে গেছে আমার দোকানে, এসে ওরাই বলতে পারবে যে কতদিন এসছে, যে বাপিদা তুমি কেন অনলাইনটা নিচ্ছ না, অনলাইন ছাড়া খাবার তুমি বুঝতে বিজনেস বাড়বে তোমার। আমি এসব তো বুঝি না। লাস্টে ও বললো না, এতদিন ধরে আসছে, বাপি তুমি অনলাইনটা নাও, করো, আমি সাপোর্ট দেবো। তাহলে উনি একটু মডার্ন যুগের দিকে একদম না, অনলাইনটা তুমি নাও, অনলাইনটা তুমি করো। দেখো, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আমি তো কোনদিন ও অ্যান্ড্রয়েড ইউজ করে না, আমি তো অ্যান্ড্রয়েড ইউজ করি। রাইট। ওর কাছে ইমেল আইডি, আমাকে ইমেল আইডি আছে, আমাকে তো চলতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তো আপনারা এতদিন ক্যামেরার বাইরে ছিলেন, হঠাৎ এখন একটু ক্যামেরার দিকে আসছেন কেন? কি মনে হয়, প্রয়োজন ছিল? হ্যাঁ, একটু ক্যামেরার দিকে আসা প্রয়োজন ছিল, যে ডি বাপি যে আমরাই, সেটা মানুষ জানুক। অনেস্টলি স্পিকিং আমরা কিন্তু জানতাম না, মানে চিনতাম না, শুধু ডি বাপি নামটাই জানতাম। আমি ভাবতাম না সবাই মনে আমাকে চেনে। ও বলছে কিন্তু যে না, তোমাকে অনেকে চিনতে পারে না, তোমাকে ব্যারাকপুর লোকে চিনলে হবে না, তো তোমাকে সারা পশ্চিমবাংলার লোক চিনুক যে তুমি অরিজিনাল বাপি, যে পশ্চিমবঙ্গের লোক জানুক যে ডি বাপি আমরা, যে এ হচ্ছে বাপি আর এ হচ্ছে ডি, মানে পশ্চিমবঙ্গের লোক জানুক যে আমরা ডি বাপিটাকে সৃষ্টি করেছিলাম। একদমই তাই। এবং ইনফ্যাক্ট এতটা স্ট্রাগল করে। হ্যাঁ, ব্যারাকপুরের গল্পটা তো আমরা শুনলাম, মানে এটা রীতিমতো স্টোরি হয়ে যেতে পারে একটা সিনেমার মতো, কারণ ওইখান থেকে এই জায়গায় উত্থান অনেকেই হয়তো বিশ্বাস করবে না বা জানতোই না, আজকে আপনাদের কথা শুনে যেটা জানতে পারলো। এবার এখন ব্যারাকপুর ছাড়া আর কোথায় কোথায় ডিবাপি আপনারা করছেন বা করার প্ল্যান আছে? ব্যারাকপুর তো ব্রাঞ্চ বলা যাবে না, ওটা মাদার। হ্যাঁ, যেহেতু ওখান থেকেই শুরু। হ্যাঁ, তারপরে হচ্ছে মধ্যম গ্রামে আমার বড় ছেলেকে 2022-এ। আচ্ছা, ওটা আপনি করে দিয়েছেন? আমি করে দিয়েছিলাম। তো ভালো করছে, ব্যবসা ভালো করছে।
তারপরে ও একটা সোদপুরেও একটা করেছে, ওটা ডি বাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার নামটা। আচ্ছা, আর ব্যারাকপুর ব্রাঞ্চ, বারাসাত ব্রাঞ্চ, এটা ডি বাপি বিরিয়ানি। ওকে। না, আমরা তো বেসিক্যালি চারটে একই ব্রাঞ্চ ভাবতাম, এই একটু আমাদের একটু ক্লিয়ার করে ওখানে দিন একটু ব্যাপারটা। মানুষ ভুল করে ফেলে, ডি বাপি বিরিয়ানি আর ডি বাপি বিরিয়ানি ক্যাটারার। আমার ছেলেরটা হচ্ছে ডি বাপি অ্যান্ড বিরিয়ানি ক্যাটারার, ওকে। আর আমাদেরটা হচ্ছে ডি বাপি। এবার তো গেল আপনাদের কাহিনী, নিজেদের জীবনের এগিয়ে যাওয়ার কাহিনী। এবার ধরুন আপনার বড় ছেলে বা আপনার ছোট ছেলে এরাও তো আস্তে আস্তে ইনভলভ হবে বলছেন, মানে হয়ে গেছে অলরেডি। অনির্বাণ দাকে আমরা অনেকবারই ক্যামেরার সামনে দেখেছি। আপনার নেক্সট জেনারেশনের থেকে কি এক্সপেকটেশন? দেখো, অনির্বাণ তো ব্যবসা করছে, ছোট ছেলে পড়াশোনা করছে, এখনো ব্যবসায় আসেনি, আসবে তো নিশ্চয়ই। তো ওদের কাছে আমার একটাই কথা, যে তোমরা সৎভাবে ব্যবসা করবে। মা বাবার যে নাম ডলি আর বাপি, দেখো আমাদেরকে কাস্টমার তো ব্র্যান্ড বানিয়েছে, কিন্তু আমরা অমরও হয়ে গেলাম। ডি বাপি যখন আমার ছেলে বলবে যে ডি আমার মা আর বাপি হচ্ছে আমার বাবা, এরপরে আমার নেক্সট জেনারেশন আমার নাতি বলবে এটা আমার ঠাকুমা, দাদু, মানে আমরা অমর। আমাদের যখন হিস্ট্রি বলতে বসবে, আমার ছেলেদেরকে আমাদের কথা বলতে হবে, আমার মা এটা করেছিল, বাবা এটা করেছিল, মানে আমরা মরেও অমর। আমার ওদের কাছে এটাই আশা, আমার ছেলেদের কাছে, যে আমি যে কোয়ালিটিটা মেনটেন করেছি সেই কোয়ালিটিটা ওরাও মেনটেন করবে। আমি যেভাবে কাস্টমারদের সাথে ডিল করি, ব্যবহার, ওরা ওইভাবেই করবে, কোয়ালিটিটাকে মেনটেন করবে, সৎভাবে ব্যবসা করবে, কাস্টমারের সাথে ভালো ব্যবহার। কাস্টমারও তো অনেক কিছু বলবে, সেটাকে শুনতে হবে, কাস্টমারের প্রবলেমটা শুনতে হবে। তো এগুলো আমি ওদের কাছে আশা করি। আমরা তো অমর হয়েই গেছি ডি বাপি, তাই তো? কাকু কি বলছেন এটা? না, এটা আমার কিন্তু খুব ভাল লাগে। আমার ছেলেরা যদি কোনো সময় আমার ছেলেরা হয় না যে দেখতে পাচ্ছে না মাকে, বাবাকে, আমি বলছি একবার নিতেই হবে, সারাদিনে একবার ডলি বাপিকে নিতেই হবে, ডলি আর হিসাব বাপি করতে গেলেও নিতে হবে, যেখানেই নাম ডি বাপি তো বলতেই হবে, এটা তো অস্বীকার করা যাবে না। মা বাবার নামকে না দেখুন, সেটা তো আপনাদের যে স্ট্রাগলটা রয়েছে আজকে, সেটা আপনাদের ছেলেরাই হোক বা আপনাদেরই যে কোনো ব্রাঞ্চ হোক, আপনাদের এই স্ট্রাগলের মারফত এই ব্র্যান্ড ভ্যালুটা আছে বলেই আজকে যে কোনো জায়গায় ব্রাঞ্চ খুললে সেটা দাঁড়িয়ে যাবে। সে তো অবশ্যই, না হলে পরিচিতিটা তৈরি করাটাই আমার মনে হয় সব থেকে শক্ত কাজ প্রথমে। কারণ যার কিছু নেই, প্ল্যাটফর্ম নেই, ওই প্ল্যাটফর্ম বানানোটা আমার মনে হয় সেটা। আমাদের তো কোনো গডফাদার ছিল না, আমাদের কোনো গডফাদার নেই, আমরা দুজনের সাথী ছিলাম। অতি বাস্তব কথা বলছে যেটা বলছে, কিন্তু গডফাদার কিন্তু কেউ ছিল না আমাদের। একদমই তাই, একদম ফুটপাত থেকে শুরু করতে বলছি তো আমি তোমাকে, কোনো দিনই ছিল না আমাদের। আর এটা না ঘটনা সত্যি, আমাদের আশীর্বাদ, মানুষের আশীর্বাদ, মানুষের আশীর্বাদ। তো আমাদের ছেলেরা যেখানেই বসুক, আমাদের হিস্ট্রি তুলে ধরতে হবে। এবং আমি চাই সৎভাবে জানি ব্যবসা করে, এবং শুধু ব্যবসা বলো না, আমার দেখো বিজনেস আমি করলাম, আমার সাথে অনেক কিছু কিন্তু যুক্ত আছে। আজকে আমার ধরো মহাজনরা, তারা জানি খুশি থাকে। কিন্তু কাকু দেখুন, আপনাদের সাথে মিশে আমার বেশ কিছু ধারণা বদলে গেল, যেটা আমি অন ক্যামেরাও বললাম যে আমি অনেক কিছুই জানতাম না আপনার এই ব্র্যান্ড সম্পর্কে, ইনফ্যাক্ট ইতিহাস সম্পর্কে। কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় এই ডি বাপি এই ব্র্যান্ডের সাথে অনেক রকম বিতর্ক, অনেক রকম ঘটনা জড়িয়ে যাচ্ছে, সেগুলো মিডিয়ার সামনে আসছে। আমি এখন বুঝতে পারছি যেগুলোর সাথে হয়তো ডি বাপির অ্যাকচুয়ালি কোনো কানেকশন নেই। এগুলো দেখলে কিরকম লাগে? প্রচুর দুঃখ হয়, জানো, প্রচুর দুঃখ হয়। দুঃখ এটাতেই হয় যে এত কষ্ট করে একটা ব্র্যান্ডকে তৈরি করা, সেই ব্র্যান্ডে যদি দাগ লাগে তখন বুকে খুব কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়, যে আমরা কোনো দোষের মধ্যে থাকি না, কোনো কিচ্ছুর মধ্যে থাকি না, কিন্তু নাম উঠছে ডি বাপির, ডলি বাপিকে দাগ লাগানো হচ্ছে। কারণ আমরা তো সেটাই ভাবতাম, আমরা তো এত কিছু জানতাম না। আজকে তো আমরা, তোমার কাউ কাকিমা তো কোনো কিছুর মধ্যে থাকে না। আমি সারা জীবন এত কষ্ট করে সে মানুষটা ছোটবেলার থেকে কষ্ট করেছে, সে মানুষটা ছোটবেলার থেকে কষ্ট করেছে, কষ্ট করে আজকে বিরিয়ানির দোকান করেছে, করে এত স্ট্রাগল করে এই জায়গায় ব্র্যান্ডকে তৈরি করার পর সে মানুষটা গ্রাস রুটে চলে, সে মানুষটা মানুষকে খাওয়াতে ভালোবাসে, খেতে ঝামেলার সাথে জড়িয়ে কোনো ঝুট ঝামেলার মধ্যে জড়ানো নেই। এত কষ্ট যে ডি বাপিতে একটা দাগ পড়ছে, এটাই খুব পেইনফুল। কারণ আমরা তো
ধরুন আমি বাইরের একজন দর্শক হিসেবে বুঝি, যখন বিভিন্ন মিডিয়াতে যখন আমি শুনি না, আমরা তো ভাবি ডিবাপির কর্ণধারের সাথে কোনো ঘটনা ঘটেছে, মানে আমরা ভাবি যে কাকুর সাথে ঘটেছে। হ্যাঁ, মানে আজকে কাকু কর্ণধর হিসাবে কিছুই জানে না, কিছু বোঝে না, কারোর সাথে মানে কোনো বাজেভাবে বিহেভ করে না। মানে সে মানুষটা এত গ্রাস উঠে চলে আজও পর্যন্ত সে মানুষটা গ্রাস উঠে চলে। এক্স্যাক্টলি। তাহলে সেই মানুষটার উপরে যে দাগ লাগছে, ডি বাপি, আমাদের দুজনের নামের উপরে একটা ডি বাপি এত কষ্ট করে ব্র্যান্ডটাকে তৈরি করে একটা কালো দাগ লাগে, কষ্ট লাগবে না? খুব কষ্ট পাই আমরা স্বামী স্ত্রী দুজন, প্রচুর কষ্ট পাই। সেই কষ্ট তোমাকে আমি বোঝাতে পারবো না। এটা অনেকে বলে না, চোখে জল চলে আসে আমার, বুঝতে পেরেছো? আমি তো কি বলবো, আমার যে কি কষ্ট হয় তোমাকে বলে বুঝাতে পারবো না আমি। সে আমার বুকের ভেতরেই জানে কি কষ্টটা হয়। একদমই। সে একটা সৎ জেন্টেল মানুষ, সেটা ব্যারাকপুর লোক জানে। আই এম প্রাউড যে আমার হাজব্যান্ড এত অনেস্ট। সবাই আমাকে একটা কথা বলে, বাপিদার মতন মানুষ হয় না। এটা আমার বড় পাওনা যে আমার হাজব্যান্ডের মতন মানুষ হয় না, সেটা পাবলিক মানুষ বলে। তো এইটা তো গেল ইতিহাসের কথা, এবার ধরুন ভবিষ্যতের কথা একটু আসে। সেটা হচ্ছে যে ধরুন আজকে ফুড বিজনেস যেভাবে গ্রো করছে, অনলাইন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও এগুলো ভাইরাল হচ্ছে, অনেক ছোট ছোট ছেলে মেয়েরা যাদের হাতে হয়তো, বা বহু মানুষ যাদের হাতে হয়তো টাকা পয়সা নেই, আপনাদের সেই শুরুর দিনগুলোর মতো অবস্থা, তারা একটা যদি ভালো ব্র্যান্ড তৈরি করতে যায়, আপনি কি মনে করেন যে কি করা উচিত? ব্যবসা করতে গেলে তোমাকে ধৈর্য রাখতে হবে, আর মনোবলটা রাখতে হবে, মনকে শক্ত রাখতে হবে। মন ভাঙলে চলবে না, কখনো পড়তে হবে, উঠতে হবে, মনোবল রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, আর সততা রাখতে হবে। একদিনে কিছু হবে না, একদিন হবে। সততা সব থেকে কিন্তু বড় জিনিস। হ্যাঁ, বিজনেসে কিন্তু অনেস্টলি হচ্ছে সব থেকে বড় জিনিস। সে তোমার মহাজন বলো, শুধু আমি বললে হবে না। না, আমাকে যে মহাজন দেখবে সে কতটা অনেস্টলি হলে আমাকে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা আমাকে সে ছেড়ে দিচ্ছে, তার মানে তার হেল্পটাও তো আমার দরকার। সবারই হেল্প ছাড়া সে আমাদের আউটে যারা আমাদের সাথে ব্যবসা করে, তাদের সঙ্গে আমার ভালো বন্ডিং রাখতে হবে, যে সে আমাকে যে জিনিসটা আজকে বাকিতে দিচ্ছে, কালকে আমার পেমেন্টটা করতে হবে। সে আমাকে হেল্প না করলে আমি এগোবো কি করে? একদমই। আমার স্টাফ পেমেন্ট ঠিক রাখতে হবে, মানে সবকিছু একটা সিঁড়ি আছে। তাহলে মেন্টালিটি আমার খুব অনেস্টলি হতে হবে। অনেস্টটা মেন। বিজনেস মানে হচ্ছে স্ট্রাগল, আর স্ট্রাগল মানে সাকসেস। এখানে কোনো শর্টকাট নেই, আর বিজনেসে কোনো শর্টকাট হয় না। আমি বলছি একদিনে কিচ্ছু হবে না, কিন্তু একদিন ঠিক হবে। ডিবাপির বিরিয়ানির কোন পয়েন্টটা সব থেকে স্ট্রং, যে কারণে গোটা বাংলা থেকে লোক আসে? বাপিদার মেন হচ্ছে মাটন ফার্স্ট। বাপিদার মানে ডিবাপিতে আসা মানে বাপিদার দোকানের মাটন চাই। মাটন আমার মাটনটা হচ্ছে, দেখো মাটনটা এই কারণে, মাটনটা তো আমার অনেক পুরনো বিজনেস। মটনের থেকে আমার বিরিয়ানির দোকান, তারপরে মটনটা কিন্তু আমার নিজের দোকানেরই আজ অব্দি। আর মটনটা আজও অব্দি আমি নিজে চোখে দেখে তারপরে মটনটা কোয়ালিটিটা কিন্তু আমি চেক করি। এটা কিন্তু আমার কাস্টমাররা জানে, এবং অনেক কাস্টমার আছে এখন আমার দোকান দিয়ে মাটন কিনে নিয়ে যায়। ওকে মাটনের ব্যাপারে কোনো মানে যারা মাটন কাটে ওকে তো বুঝাতে পারবে না, ও তো মাটন সম্বন্ধে ভালো জানে, কোন পিসটা যাবে, কোনটা কি হবে, রেয়াজি কোন সাইজ কি না, ও এটাকে নিজে হাতে এখনো মেনটেন করে। ওয়েট করা ও নিজে হাতে মেনটেন করে এগুলো। আর বিরিয়ানি মানে মাটন, হ্যাঁ স্বাভাবিক। তবে হ্যাঁ, চিকেন চাপের আমাদের খুব নাম আছে। কৃষ্ণনগর বহরম থেকে দুজন ভদ্রলোক আসে, শুধু মাটন খেতে আসে। আচ্ছা, শুধু মাটন খায় বসে, 2 পিস 3 পিস 4 পিস মাটন খাবে, না রাইস খাবে না আলু খাবে, শুধু মাটন খেতে আসে। বাপিদার দোকানের মাংস এতটাই ফেমাস হয়ে গেছে। হ্যাঁ, এবং দোকান থেকে কাঁচা মাংস কিনে যায়, র মিট, যেটা আমার দোকানে কখন খুলবে বসে থাকে, দোকান খুলবে, দোকান থেকে মাটন নিয়ে যাবে, বহরমপুর নিয়ে যাবে, বহরম থেকে মাংস নিয়ে যায়। এখনো পর্যন্ত এরকম হয়েছে যে জেনারেশনের পর জেনারেশন কাস্টমার এসেছে? হ্যাঁ, কিরকম? ওই যে বলেছি না, বাবা ও স্টুডেন্ট, বিয়ে করেছে, তার ছেলে কোন বিরিয়ানি খাচ্ছে, এই তো জেনারেশন পর জেনারেশন আসছে। যারা আমার বাবারা ধরো ইয়েতে খেত, মোমবাতি জ্বালিয়ে খেত, ছেলেরা ঝাড়বাতিতে খাচ্ছে। ধরুন এই যে বিভিন্ন জায়গা থেকে কাস্টমার আসে, মানে গেস্ট বলা চলে, গেস্টরা আসে আপনাদের এখানে, এবং এদের সাথে তো অনেক মনে রাখার মতো স্মৃতি থাকে, অনেকগুলো স্মৃতি মনে থেকে যায়।
এরকম কিছু আপনাদের এক্সপিরিয়েন্স আছে যেটা এখনো মনে পড়ে? আজকেই এসছে দোকানে, 88 বছর বয়স, বাবা তোমার দোকানের বিরিয়ানি খাবো, এরম ভাবে হাত নাচিয়ে বলছে। একটা ছেলে আর মেয়ে খেতে আসতো, একজন দুজন বাচ্চা, দুজন খেতে আসতো, ওরা এসে প্রেম করতো আমার দোকানে, এবার বিরিয়ানি খেত। এখন ওদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসে যে দেখ এখানে বসে দোকান থেকেই, আমার দোকান থেকেই প্রেম, সম্বন্ধও হয়ে গেছে, বিয়ে করে। আর এই যে ওরা যখন বিরিয়ানি খেত, কাকিমা একটু রাইস দেবে, এই যে আনলিমিটেড রাইস, এটা আমি স্টার্ট করেছি প্রথম। এখন অনেক আনলিমিটেড রাইস হয়। ইতিহাসটা একটু বলুন তো। দেখো, আমিও তো কোথাও বিরিয়ানি খেতাম বলে আজকে বিরিয়ানির দোকানটা করেছি, আমার মনে হতো একটু রাইস হলে ভালো হতো, সেটা আমি পেতাম না। আমি যখন দোকান করেছি আমি আনলিমিটেড রাইস দিয়েছি, নাও আলু নাও, রাইস নাও, সে তো আমি দিয়ে দিতাম। এখন ট্রেন্ডটাই চেঞ্জ হয়। এটা কিন্তু আমি প্রথম স্টার্ট করেছি যে আনলিমিটেড রাইস, আর এটা ফুটপাত থেকে স্টার্ট হয়েছে। এটা আমাদের ফুটপাত থেকে, এই জার্নিটা এখনো আছে। তাহলে এই যে ব্যারাকপুরের আনলিমিটেড রাইসের যে ট্রেন্ডটা রয়েছে, এটাও মানে একটা চারটির ইতিহাস আপনার হাত দিয়ে হয়েছে, আর একটা হচ্ছে আনলিমিটেড রাইস। এটা আমি বললাম তো, আনলিমিটেড আলু। আচ্ছা, আনলিমিটেড মানে কি, ধরো তুমি একজন এসছে, একটা ফুল বিরিয়ানি নিয়েছো আমার কাছ থেকে, তোমার একটু আরো রাইস হলে ভালো হতো, আমরা দেবো। এখন তুমি 2-3 নিয়ে একটা বিরিয়ানি নিয়েছো, তুমি বললো আনলিমিটেড রাইস, এটা কিন্তু হবে না। এবং কি এটাও দেখো তুমি, মানে দরকার হচ্ছে একটা মানুষ এসে যতটা রাইস খেতে চাইবে আপনারা ততটা দেবেন। একদম ফুল বিরিয়ানি নিয়েছো, ফুল একটা বিরিয়ানি নিয়েছো, তোমার একটু আলু লাগবে, একটু রাইস লাগবে, স্যালাড লাগবে, নিশ্চয়ই আমার দোকান দিয়ে পাবে, আর আমি দিই, আজব দিদি। তাহলে ধরো তুমি স্পেশাল বিরিয়ানি নিয়েছো, স্পেশাল বিরিয়ানিটা হচ্ছে সেম মাটনের পিস থাকবে, দুটো আলু থাকবে, রাইসটা একটু কম থাকবে। মানে স্পেশাল মানে কি, মাটনের পিসটা ডবল, এটা স্পেশাল। তুমি তো রাইসটা জেনে শুনে কম নিচ্ছ, ওর দাম তো কম। একদমই তাই। এবার তুমি স্পেশাল বিরিয়ানি নিয়ে তুমি বলবে পরে আমাকে রাইস দাও, তাহলে কিন্তু আনলিমিটেড হবে না, ফুল বিরিয়ানি নিতে হবে তোমাকে। একদমই তাই। স্পেশাল দুজনে, যারা অনেক আছে তো অনেক রাইস খেতে পারে না, বুঝতে পেরেছো, কম রাইস খায়, তারা ওয়েস্টেজ হয়, তখন কেউ স্পেশাল নিলে আমরা কম রাইস খাই, এটা দুজনের মধ্যে হয়ে যায়। কিন্তু এখন যদি মনে করে যে আমি স্পেশাল নিয়ে পরে আবার রাইস আনলিমিটেড, আলু চাইলে নিশ্চয়ই দেওয়া যায়, কিন্তু রাইস দেওয়া যাবে না। একদমই তাই। এই রেস্টুরেন্ট এত বড় জায়গায় আজকে গেছে, বহু মানুষ আপনাদের এখানে কাজ করছে, আপনাদের কি মনে হয় যে রেস্টুরেন্ট বিজনেসে সব থেকে শক্ত জায়গা কোনটা, ক্রিটিক্যাল পয়েন্ট কোনটা, যেটা ম্যানেজ করতে খুব অসুবিধা হয়? খাবারের বিজনেস এমন একটা বিজনেস, ভালো হলে তুমি স্ট্রেট বলে যাবে, খুব ভাবিদা আজকে দারুণ বিরিয়ানি হয়েছে, খারাপ হলেও তুমি কিন্তু স্ট্রেট বলে দেবে। সমস্ত কিছু চোখের উপরে দেখতে হবে, কি হচ্ছে না হচ্ছে, মেনটেনটা ওনারকে করতে হবে, রেগুলার আসা দেখা, এটা সব থেকে বড় কাজ। এক্স্যাক্টলি। এবং ধরুন এই যে এতগুলো মানুষ কাজ করছে, তাদেরকে সঠিকভাবে ট্রেনিং দেওয়া, বা আপনারা কি চাইছেন আপনাদের কথা মতো যাতে তারা কাস্টমারদের সার্ভিস দিতে পারে, হ্যাঁ সেটাও তো বোঝাতে হয়, সেটা দেখতে হবে, যে ফলো করতে হবে এটা ওনারকে, যে আমার স্টাফরা কি কাস্টমারদের সাথে সার্ভিসটা ঠিক আছে কিনা, যেটা চাচ্ছে সেটা দিচ্ছে কিনা, ব্যবহারটা ঠিক আছে কিনা, এগুলো মালিককে দেখতে হবে। এটা হচ্ছে সব থেকে বড় শক্ত কাজ। আপনারা কি রোজ যান? আমাদের দোকানটাই আমাদের বাড়ি হয়ে গেছে, আর স্টাফরা আমার ফ্যামিলি। এখন তো আমাদের বাড়ি মনে হয় কম থাকি, আর দোকানে বেশি থাকি। তো এই তো গেল আপনাদের কথা, এবার একটু আমাদের কথায় আসি, যারা বিরিয়ানি খেতে যায়। আমাদের একটা অভিযোগ আছে আপনাদের নিয়ে, সেটা হচ্ছে যে ধরুন অকেশন ডেট হোক বা রবিবার হোক, এই ডিবাবিতে গিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হয়। আমি বন্ধু বান্ধবদের থেকেও শুনেছি 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো এই যাদের ওয়েটিং করতে হয় তাদের নিয়ে কি বলবেন? আমার নিজেরও খুব খারাপ লাগতো, যারা আমার একটা বিরিয়ানি খাওয়ার জন্য 1 ঘন্টা করে ওয়েটিং করছে। যারা ওয়েটিং করে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আর এখন আমি 2 মাস হলো আমি 80টা ক্যাপাসিটি একটা ফার্স্ট ফ্লোর ওপেনিং করেছি। আচ্ছা, তো এখন মনে হয় এতটা ওয়েটিং করতে হবে না, তো হয়ও না এখন, এটা নতুন হয়েছে 2 মাস। যারা ওয়েটিং করেছে তাদের কাছে সত্যিই আমি ক্ষমা প্রার্থী, আর এখন এতটা ওয়েটিং করতে হবে না। তাদের জন্যই আমি 80টা সিটের ক্যাপাসিটি করেছি ফার্স্ট ফ্লোরে। কিরম দূর দূর থেকে মানুষ এসেছেন? অনেক দূর থেকে, সব স্টেট থেকে, মোটামুটি বর্ধমান, অনেক, মানে বহরমপুর, ইভেন কি আমাদের বিরিয়ানি এখন ব্যাঙ্গালোর, দিল্লি, সব জায়গায় যাচ্ছে। এক্স্যাক্টলি। কেননা অনেকে বলে ম্যাডাম আমি একটু ব্যাঙ্গালোরে নিয়ে যাব, আমরা হয়তো আলুটাকে সাইড করে দিই, বিরিয়ানিটা প্যাক করে দিই। দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর, এটা প্রতিদিন আমার দোকান থেকে বিরিয়ানি যাচ্ছে। এটা হচ্ছে, আর তুমি ইন্টারন্যাশনাল যেটা ধরো আমেরিকা পর্যন্ত আমার দোকানে বিরিয়ানি নিয়ে যায়। আচ্ছা, তাহলে আপনাদের বিরিয়ানির দোকানে তো বহু
বিখ্যাত ব্যক্তি, পরিচিত ব্যক্তি, সেলিব্রিটিরা এসছে, তো তাদের সাথে কিরকম অভিজ্ঞতা অনেক হয়েছে? অনেক সেলিব্রিটি আমার দোকানে আসছে, যেরকম অ্যাক্টার, ইন্ডিয়ান ক্রিকেটার, তারপরে তোমার সিঙ্গার এসছে, অনেকেই এসছে, অনেক এসছে। ওই যে একটা ঘটনা শুনি, হ্যাঁ, পুজোর সময় অষ্টমীর দিন দোকানে তো প্রচুর ভিড়। ফোন করেছে প্রসেনজিৎ, দিদি আমার ছেলে যাচ্ছে ওই কল্যাণীতে ঠাকুর দেখতে গেছে, বুম্বাদা, যে ঠাকুর দেখতে যাচ্ছে আমার ছেলে, তুমি একটু আমার ছেলেকে একটু ভালো করে খাইয়ে দিও। তারপরে রাজ চক্রবর্তী, শুভশ্রী আমার দোকানে, ওরা তো সেলিব্রিটি, ওরা তো বেশি খায় না, যেইটুকুনি খেয়েছে খুবই প্রশংসা করে আমার। রচনা ব্যানার্জি, তারপরে ইউসুফ পাঠান, ক্রিকেটার, আমাদের ইন্ডিয়ান ক্রিকেটার, ডাইরেক্ট এয়ারপোর্টে নেমে ডাইরেক্ট ফোন করেছে। ইউসুফ পাঠান তো এলে নিশ্চয়ই ভিড় হয়ে গেছিল। ইউসুফ পাঠান যখন এসছে তখন মানে কি সিচুয়েশন, মানে এদিকে ইউসুফ পাঠান আমাদের দোকানে বসে খাচ্ছে, এদিকে ফ্যান্সদের ভিড় সামলাবো না, ইউসুফ পাঠানকে দেখবো, মানে পাগল হয়ে যেতে হয়েছে। ইউসুফ পাঠান যেদিনকে আমাদের দোকানে ঢুকেছে, একটা ইন্ডিয়ান ক্রিকেটার এত বড়। আলতাফ রাজা এসছে, সিঙ্গার, আলতাফ রাজা এসে লাইনে দাঁড়িয়েছে, জানো? আচ্ছা আচ্ছা আচ্ছা, না তাহলে তো আপনাদের বেশ ভালোই, তাদের সাথে অনেকের সাথে ফ্যান আমাদের আলাপও হয়ে গেছেন। হ্যাঁ, আলাপও আছে, রিলেশনও ভালো আছে। এবার একটা ইন্টারেস্টিং প্রশ্ন আমার মাথায় আসছে, সেটা হচ্ছে যে ফুটবলে যেরকম মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল চলে, ব্যারাকপুরে সেই রকম আমি দেখেছি ডিবাপি ভার্সেস দাদা বৌদি বলে প্রচুর ভিডিও রয়েছে ইউটিউবে। মানে ডিবাপির ওনারদের সাথে দাদা বৌদির সম্পর্কটা কিরকম? না না, ওদের সাথে আমাদের খুব হেলদি রিলেশন, খুব গুড রিলেশন। হ্যাঁ, এটা একটু বলুন তো গল্পটা। মানে আমরা যেখানে দেখা, কারণ শুনলে মনে হয় আর বিশাল যুদ্ধাং দেহি না, মুড়ে দুটো ব্র্যান্ড লড়ে। এটা কিছু ইউটিউবার, সোশ্যাল মিডিয়া দাদা বৌদি ভার্সেস ডিবাপি করে ফেলেছে, কিন্তু আমাদের সাথে খুব হেলদি রিলেশন। দেখো, আমাদের কোনো যুদ্ধ করতে নামিনি আমরা, যে আমরা যুদ্ধ করব। আমি চাই আমি আমার মতন করে ব্যবসা করি, ডিবাপি মানুষের মনে থাকুক। আমি কারো ব্র্যান্ডের সাথে আমার ব্র্যান্ডকে যোগ করতে চাই না, ওদের সাথে আমার খুব ভালো রিলেশন। ইভেন কি যখন আমার সঙ্গে দেখা হয় তখন আমাদের বিরিয়ানি নিয়ে কোনো কথা হয় না, আড্ডা হয়, নর্মাল, শুধু নর্মাল আড্ডা হয়। এটা সোশ্যাল মিডিয়া এটা করে ফেলেছে, ডিবাপি ভার্সেস দাদা বৌদির ঝগড়া। আমরা কি যুদ্ধ করতে নেমেছি? 2006 যখন আমি বিরিয়ানি করতে গেছিলাম তখন আমি ভেবেছি কারো কম্পিটিশনে যাব। আমি কারো কম্পিটিশনে যাই না, কারো না, শুধু দাদা বৌদি বলেন, আমি কোনো কম্পিটিশন করতে চাই না। আমি ব্যবসা করতে চাই, মানুষকে খাওয়াতে চাই। আমি চাই কিভাবে আরো ডেভেলপ করব, আরো ভালো করব, ভালোভাবে মানুষকে খাওয়াবো। আমি কোনো যুদ্ধের মধ্যে। একটা এখন চলছে যে কলকাতা বিট স্টাইল বিরিয়ানি ভার্সেস ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি। এই ব্যারাকপুর স্টাইল বিরিয়ানিটা কিছুটা তো আপনাদের মানে তৈরি করা, মানে আপনারাই এই স্টাইলটা নতুন করে এনেছেন। এই ব্যারাকপুর স্টাইলটা ডিফারেন্ট কোথায় কলকাতা স্টাইলের থেকে? কলকাতা হচ্ছে একটু লাইট বিরিয়ানি, আচ্ছা, আর ব্যারাকপুর স্টাইল হচ্ছে ডিবাপির বিরিয়ানি, মানে একটু মশলাদার, একটু মশলা রাইস হবে, একটু তর রাইস হবে। এটা হচ্ছে ডিবাপি। আপনি কি বলবেন এটা নিয়ে? এটাই ডিফারেন্স। আমাদের এখানে ব্যারাকপুরটা হচ্ছে স্পাইসি মশলা রাইস, অনেকে এসে বলে একটু আমাকে মশলা রাইস দিবি, আর কলকাতা খুব লাইট বিরিয়ানি চলে। এমনও আছে কাস্টমার যে তর চাই, তর, মানে একদম তরি রাইস খাবে। তোমাকে একটা গল্প বলি শোনো। আমাদের একদিন বিয়াবার্ষিক ছিল, আমরা কলকাতায় খেতে গেছিলাম, বিরিয়ানি খেলাম লাইট, বলছে সাদা ভাত খাচ্ছি। আমি বললাম বাপি এ সাদা ভাত চলবে না, আমরা তো তখন ডিবাপি মানে মশলাদার রাইস চাই, মশলাদার রাইস বানালাম, মশলা লাগবে একটু, ভাবলাম যে এইসব চলবে না। এটা হচ্ছে এখন ব্যারাকপুর মানে ডিবাপির স্টাইল হয়ে গেছে, এটা মশলা রাইস, একটু জুসি স্পাইসি। তাহলে কলকাতা সমেত গোটা বাংলার লোক ব্যারাকপুর স্টাইলটাকে অ্যাকসেপ্ট করছে, বা ডিবাপি স্টাইলটাকে অ্যাকসেপ্ট করছে। আপনাদের সাথে অনেকক্ষণ আড্ডা হলো, কাকুর সাথে আড্ডা হলো, আপনার সাথে আড্ডা হলো। আমার একটা শেষ প্রশ্ন আছে, যে সেই 2006 ফুটপাত থেকে শুরু করে আজকে একটা ব্র্যান্ড হয়ে ওঠা, আজকে গোটা পশ্চিমবঙ্গের কাছে পরিচিতি লাভ করা, এই ডিবাপি যারা দুজন বসে আছেন, তাদের স্বপ্নটা কি এই ব্র্যান্ডটাকে নিয়ে? দেখো, স্বপ্ন হচ্ছে আমার যে আমরা যেভাবে শুরু করেছি শেষটাও যেন আমার সুন্দরভাবে হয়। আর আমরা যে টাকা পয়সা ব্যবসা এগুলো তো সবই থাকবে, কিন্তু আমরা যে মানুষের কাছে যে ভালোবাসাটা দিয়ে এসেছি, এই ভালোবাসাটা যেন আমার চিরস্থায়ী থাকে, এটাই আমার স্বপ্ন। একদমই। আর যদি কাকুকে জিজ্ঞেস করি? আমারও তাই, যে মানুষকে এতদিন যে ভালোবাসা মানুষ আমাদেরকে দিয়ে এসছে, যে সম্মান আমি মানুষকে দিয়েছি এবং আমাকে দিয়েছে, আজকে যে ভালোবাসাটা পেয়েছি কাস্টমারের থেকে,
অনেক কষ্ট করে কাস্টমারদের বুকে যেন আমরা থাকি, আমরা জানি আমাদের চিরদিনের জন্য জানি আমরা যেন সারা জীবন কাস্টমারের কাছে ভালো মানুষ হয়ে থাকতে পারি। বাস এটাই হচ্ছে আমার বক্তব্য। একদমই তাই, একদমই তাই। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা এরকম ভাবে বিরিয়ানি খাইয়ে যান, আর যারা খেতে আসছে তাদের মুখে হাসি ফুটিয়ে যান। তো আপনারাও যারা দেখছেন, ডেফিনেটলি অনেকেরই জিভে জল চলে এসছে আমাদের এই পডকাস্টটা শুনতে শুনতে। আপনারা ভিজিট করতে পারেন, আমরা ওনাদের অ্যাড্রেসগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর ভবিষ্যতে আরো একবার না হয় আড্ডা হবে আপনাদের সাথে এরকম। একদম নিশ্চয়ই রাখবো বাবা। তবে আজকের জন্য এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার। নমস্কার। নমস্কার।